আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের আগামীর বাংলাদেশ প্রোগ্রামে টিভি ওয়ানের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। সম্মানিত দর্শক, আপনারা জানেন আমরা আগামীর বাংলাদেশ প্রোগ্রামটি করে থাকি বাংলাদেশ নিয়ে যারা কাজ করেন, বাংলাদেশে যারা কাজ করেন, রাজনীতিবিদ, প্রফেশনাল অথবা ব্রিটেনে যারা বাংলাদেশ নিয়ে গবেষণাধর্মী অথবা কোনো বিভিন্নভাবে বাংলাদেশের সাথে সম্পৃক্ত আছেন, তাদেরকে নিয়ে আমরা এই প্রোগ্রামটা করে থাকি। আমরা জানতে চাই তাদের কাছ থেকে, জাতি জানতে চাই আগামীর বাংলাদেশটাকে তারা কিভাবে দেখতে চান। তো যথারীতি আমাদের মাঝে একই প্রোগ্রামে আজকে হাজির আছেন আমাদের বিশেষ একজন মেহমান। আমরা আপনাদেরকে তার আগে জানাবো যে টিভি ওয়ান ইউকে আপনারা দেখতে পাবেন আমাদেরকে স্কাই 781-এ, সেই সাথে আপনারা ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া টিভি ওয়ান পেজে আমাদেরকে লাইভ দেখতে পাবেন। সম্মানিত দর্শক, আমরা প্রোগ্রাম শুরুতেই আমাদের যে আজকের মেহমান আছেন, অতিথি আছেন, তার সাথে আমরা পরিচয় করিয়ে দেব। আমাদের সাথে আজকে আছেন পারভেজ মল্লিক। পারভেজ মল্লিক বর্তমানে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য বিএনপি। পারভেজ মল্লিকের রাজনৈতিক দীর্ঘ ক্যারিয়ার। তিনি একসময় সাবেক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2 মেয়াদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই সাথে একসময় বাংলাদেশে উনি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং গত 15 বছর উনি বাংলাদেশের পরিস্থিতির কারণে উনি প্রবাস জীবনযাপন বেছে নিতে বাধ্য হন। উনি ইউকেতে দীর্ঘ 15 বছর ধরে রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন এবং এখানকার সক্রিয়ভাবে উনি বিএনপির সাথে কাজ করছেন এবং বর্তমানে উনি ক্রমান্বয়ে আজকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে যুক্তরাজ্য বিএনপি দায়িত্ব পালন করছেন। সম্মানিত মল্লিক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ মুজাহিদ ভাই, এবং সেই সাথে সাথে আপনার যে টিভি ওয়ান যে কর্তৃপক্ষ যারা আছেন, কলাকুশলী সহ যারা দর্শকের সামনে যারা আছেন এবং পিছনে যারা কাজ করছেন, সকলকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। মল্লিক ভাই, প্রথমেই আমি জানতে চাবো আপনার কাছে, আপনি দীর্ঘ 15 বছর পরে দেশে ফিরে গেছেন এবং দেশের সেই আপনার পুরনো আমেজে সেই দেশের সেই সাধারণ মানুষের কাছে ফিরে গেছেন, রাজনীতি করছেন। আপনি কেমন আছেন বাংলাদেশে এখন? এক কথায় যদি বলতে হয় তাহলে বলবো যে খুবই ভালো। মানে খুবই ভালো হচ্ছে যেই কারণে যে যেইখানে আমার জন্ম, যেই মাটিতে বেড়ে ওঠা, যেখান দিয়ে যেইখানে আমার মানে বেড়ে ওঠার সাথে সাথে আমার রাজনীতিতে হাতে খড়ি এবং মানে আমার শৈশব বলেন, কৈশোর বলেন, যৌবন বলেন, একটা বড় একটা অংশ যদিও প্রবাসে কেটেছে, কিন্তু মানে মূল যে জীবনের শুরুটা এবং মানে মানসিক, আত্মিক এবং সর্বক্ষেত্রে যে পরিপূর্ণ যে একটা অবস্থা আসার ক্ষেত্রে, এটা তো বাংলাদেশ অবভিয়াসলি। তো দেশের যাওয়ার পরে এটার ফিলিংসটা হচ্ছে যে আসলে মানে বলে বা ভাষায় প্রকাশ করার মতো না। তবে একটা কষ্ট তো সেটা আজীবন বয়ে যেতে হবে, সেটা হচ্ছে যে বাবা মাকে হারানোর যে বেদনা, যে কষ্টটা, এটাই আসলে বাংলাদেশে যে আমার কাছে সবথেকে বড় শূন্যতা যেটা মনে হয়েছে। আদারওয়াইজ বলবো যে সব ঠিক, মানে সব কিছুই ঠিক আছে। তবে ওই যে এটা তো বোঝেন, আবেগ অনুভূতি বলেন বা যাই বলেন না কেন, বাবা মার উপরে তো আর অন্য কোনো কিছু নেই। তো প্রবাস জীবনের থেকে যেটা আমার সব থেকে বড় যেটা বিয়োগ বা যেটা আমার কষ্টের বিষয়টা, সেটা হচ্ছে যে সবার বাবা মা আসলে জীবিত থাকে না, কোনো না কোনো সময় চলে যেতে হয়। তো একটা আছে না যে মৃত্যুর পরে বাবা মার পাশে থাকা বা বাবা মাকে সেবা করা বা বাবা মার সান্নিধ্যে থাকা, এই জায়গাটা একটা বড় একটা শূন্যতা অনুভব করি আর কি দেশে যাওয়ার পরে। তারপরেও মনে করেন আত্মীয় স্বজন বলেন, রাজনৈতিক সহকর্মী, এমনি আমার সহপাঠী যারা বন্ধু বান্ধবী, আত্মীয় স্বজন, সব কিছু মিলে মানে অন্যরকম একটা আসলে অনুভূতি বা মানে ভালো লাগার যে জায়গাটা, মানে দেশে গেলে আপনি
যা দেখবেন তাই ভালো লাগে। মানে রাস্তাতে হাঁটছেন ওটাও আপনাকে মনে করেন আপনার একটা আত্মতৃপ্তি। মানে এই গ্রামে যাচ্ছেন, গ্রামে যাওয়ার পরে মানে অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু যুগের সাথে সাথে তো আপনার অনেক কিছু চেঞ্জ হয়, কিন্তু ওই যে মানে ভালো লাগার যে জায়গাটা, সে আন্তরিকতা ভালোবাসা এখন আগের মতোই জি আছে। জি জি অন্যরকম। মানে এটা আসলে যারা দীর্ঘদিনের গ্যাপ আছে, যারা গেলে ওইটা আসলে বুঝতে পারবে। কারণ আমরা তো আসলে মানুষের সাথে মিশেছি, মানুষের সাথে কাজ করেছি, যার কারণে মানুষের সত্যিকার যে ভালোবাসা, সত্যিকার যে ফিলিংস, এটা মানে টের পাওয়া যায়। বাইরে থেকে যে এটা যে নাই তা না, বাইরেও তো মনে করেন আছে কর্মময় জীবন, ব্যস্ত জীবন, তারপর পারিপার্শ্বিক সব কিছু মিলে, তারপরে দেশ তো দেশই। শেষে ওই দেশের যে একটা অন্যরকম নিজের সব কিছু নিজের মনে হয়, সব কিছু আপন মনে হয়। মানে কি বলবো, যে যা দেখছে যা করছে সবই ভালো লাগে। তবে এর মধ্যে বেদনা বিধুর যেটা, যে আপনি বিগত সময়গুলোতে দেশে না যেতে পারার কারণে আপনি বাবা মার শেষ সময়টাতে কাছে থাকতে পারেননি, এটাই বোধহয় আপনার জীবনের একটা বড় কষ্ট। এটা হচ্ছে যে আজীবনের জন্য একটি মানে মানে কষ্টের বলা যায় যে যে মানে যে বাবা মাকে সুস্থ সবলভাবে রেখে এসেছিলাম, কিন্তু সেই বাবা মা যা দেশে যাওয়ার পরে এই যে একটা শূন্যতা, এটা মানে বাবা মা থাকলে আসলে বোঝা যায় না যে বাবা মার গুরুত্বটা কতটুকু। যে যখন হারায় তখন আসলে সে বুঝতে পারে। যেমন আমি আমার সন্তান জাহিন পারভেজ, ওর নাম হচ্ছে জাহিন, তো জাহিনের জন্মের আগে আমার কাছে কিন্তু বাবা মার প্রতি ভালোবাসা ছিল, কিন্তু ফিলিংসটা অতটা বুঝতাম না যতটা আমার সন্তানের জন্মের পরে। মানে আমার সন্তানের প্রতি আমার যখন ভালোবাসাটা কীরকম, ওইটার যখন আমার অনুভূতিটা আসছে, তখন আমার কাছে মনে হয়েছে যে আমার বাবা মা তো আমাকে নিয়ে এরকম ফিলিংস, তাদের আমার প্রতি এরকম ভালোবাসা। তো যখন সন্তান যখন হয়েছে, তখন বুঝতে পেরেছি আর কি, যে বাবা মা আসলে কতটা আমাদেরকে ভালোবাসে বা কতটা স্যাক্রিফাইস করছে, জীবনের সব কিছু ত্যাগ করে সন্তানের জন্যই তো বাবা মা করে। আর সেই বাবা মাকে মানে এত বছর পরে যে এই যে দেশে যাই নাই, তখন ওই অনুভূতিটা কিন্তু ফিল করিনি। ফিলটা এসেছে হচ্ছে যখন আমি দেশের মাটিতে যখন পা দিয়েছি, তখন আমার কাছে মনে হয়েছে যে আমার সব থেকে কাছের এবং আপন যে দুটি মানুষ, সেই দুজন আসলে নাই, দুনিয়াতে নাই, খুঁজলেও পাবো না। তো এটা একটা তো আসলে বিশাল একটা শূন্যতা, অবশ্যই এটা সবার ক্ষেত্রেই আসলে ঘটে। হ্যাঁ, কিন্তু এইটাই বাস্তবতা, এই বাস্তবতা নিয়েই মানুষকে সামনে চলতে হবে। অসংখ্য ধন্যবাদ পারভেজ ভাই। আপনার এবার আমরা একটু অন্য প্রসঙ্গগুলোতে আসি। আপনি কি ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয় জীবনে শুরু করছেন, নাকি আরও আগে থেকে কলেজ জীবন থেকে আপনার রাজনীতি শুরু? আসলে বিষয় হচ্ছে যে আমার বেড়ে ওঠা অনেকটা যে ক্যান্টনমেন্টে, আমি শাইন স্কুলের পড়াশোনা, আমার হাতে করি শাইন স্কুল, তারপর ক্যান্টনমেন্ট বোর্ড, ক্যান্টনমেন্ট পাবলিক, এবং কলেজও ছিল আদবজি ক্যান্টনমেন্ট কলেজ। তো আসলে এই কলেজ পর্যন্ত আমার রাজনীতি করার আসলে কোনো সুযোগ ওরকমভাবে ছিল না। তো আমি কিন্তু রাজনৈতিক সচেতন, আমি খেলাধুলা, তারপর বিতর্ক প্রতিযোগিতা, তারপর হচ্ছে যে কালচারাল যে অ্যাক্টিভিটিসগুলো আছে, আমি সেইগুলোতে আমি সবসময় সক্রিয়ভাবে। কিন্তু বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে, ভর্তি হওয়ার পরেই হচ্ছে যে শুরু হওয়ার সাথে সাথে আমার হচ্ছে যে কি মানুষের সাথে মিশতে ভালো লাগে, আড্ডা দিতে ভালো লাগে। তারপরে বোঝেন তো যে বিশ্ববিদ্যালয় একটা উন্মুক্ত জায়গা, যেখানে কথা বলার স্বাধীনতা আছে, কাজ করার স্বাধীনতা আছে। তবে আমি প্রতিকূলতা এবং চ্যালেঞ্জিং যে কোনো বিষয়টায় আমাকে টানে খুব বেশি। তো আমি ইউনিভার্সিটি যাওয়ার পরেই আমার কাছে ছাত্র রাজনীতিটা অনেকটা চ্যালেঞ্জিং মনে হয়েছিল, এবং আমার ছাত্র রাজনীতিটা আসলে মন থেকে আমাকে টেনেছিল। আমি ইউনিভার্সিটি যাওয়ার পরেই আমি রাজনীতির সাথে যুক্ত হই। অসংখ্য ধন্যবাদ মৌলিক ভাই। আমাদের আপনার কাছে জানার অনেক কিছুই আছে। আপনি দীর্ঘ 15 বছর দেশে যেতে পারেননি, 15 বছর পরে দেশে ফিরে গিয়েছেন, এবং আবারও সেই আপনার পুরনো মাটি ও মানুষের সাথে আপনি মেশার সুযোগ পাচ্ছেন, কাজ করছেন। আমি জানি যে আগামীতে আপনি খুলনা 4 থেকে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এবং আপনি সেই আলোকে কাজও করে যাচ্ছেন।
বাংলাদেশের যে বাংলাদেশকে আপনি রেখে এসেছিলেন এবং আপনি 15 বছর পরে যাওয়ার পরে যে বাংলাদেশকে পেলেন, আপনার কাছে এই বাংলাদেশের দুই বাংলাদেশের মধ্যে পার্থক্যটা কেমন মনে হলো? বিষয়টা হচ্ছে যে দেখেন, মানে যুগের সাথে সাথে, মানে সময়ের সাথে সাথে অনেক কিছু কিন্তু চেঞ্জ হয়, এবং চেঞ্জটাকে যারা মেনে নিতে পারে তারাই আসলে সারভাইভ করতে পারে। তো আপনার বিষয়টা হচ্ছে যে এরকম যে আপনার যাওয়ার পরে দীর্ঘদিনের একটা গ্যাপ তো মনে করেন একটা ছিল। তা আমার কাছে মনে হয়েছিল যে আমি এতদিন পরে যাচ্ছি, সব কিছু কি চেঞ্জ হয়ে গেছে কি না, অমুক মানে পরিবর্তন অনেক কিছু হয়তো মানে মানে চেঞ্জ হয়ে গেছে বা হয়েছেও। ঢাকা সিটিতে যেরকম দেখে আসছিলাম সেরকম ঢাকা সিটি নেই, কিন্তু তার মানে এই না যে যে সব কিছুই আপনার চেঞ্জ হয়ে গেছে। যেমন মনে করেন আপনার ওই ফার্মগেট এরিয়াতে যখন মনে করেন আপনি গিয়েছি, তখন মনে হতো যে আচ্ছা আমি যখন বাংলাদেশ ছাড়ি তখন চোখ বন্ধ করে চিন্তা করি যে তখন এই অঞ্চলটা কীরকম ছিল, বা সংসদ ভবন এরিয়াতে ওইটার সামনে কীরকম ছিল। তো এখন ওই পরিবর্তনটা ওই সময়ের কল্পনা আর এখনকার কল্পনা একটু মনে করেন একটু চেঞ্জ তো মনে করেন আপনার আছে। তো মানুষের ভিতরে আপনি যখন, আমি গ্রামে যখন গিয়েছি, আমার আসলে সত্যি খুব ভালো লেগেছে এই কারণে যে মানুষের যে গ্রামের যে মানুষের যে চাল চলন কিছুটা পরিবর্তন হয়েছে, কিন্তু আমার কাছে মনে হয়নি যে খুব বেশি পরিবর্তন হয়েছে বলে মনে হয়নি। বরঞ্চ আমি দীর্ঘদিন পরে যাওয়ার পরে আমি তো অবভিয়াসলি আমি তো ছোটোবেলা থেকে আমি গ্রামে যাতায়াত করতাম। আমার স্কুল যখন বন্ধ হতো 3 দিন বন্ধ থাকলেও আমি গ্রামে চলে যেতাম, কারণ আমার দাদা দাদি নানা নানি, আমি ছোটোবেলা থাকতে ওনারাই আমাকে সবথেকে বেশি আদর করতেন। এবং আমার মানে নানা বাড়ি এবং দাদা বাড়ি একদম পাশাপাশি, জাস্ট চিত্রা নদী এখন খাল হয়ে গেছে, নদীর এই পার আর ওই পার। তো মানে ছোটোবেলা বেড়ে ওঠাটা এত সুন্দরভাবে আমার কেটেছে। তো ওখানে যাওয়ার পরে স্বভাবতই আমি যাদেরকে চিনি জানি সবার নাম ধরে যাদেরকে ডেকেছি তারা তো অবাক হয়ে গেছে যে কি আমি তার নাম মনে রেখেছি বা তাকে চিনতে পারছি, বা সাধারণ মানুষকে অনেককেই তো আমি চিনি। তো আমার নিজেরই অবাক লেগেছে যে আমি গ্রামে যাওয়ার পরে ওদের নাম হয়তো আমি অনেক দিন চর্চার ভিতরে নেই, কিন্তু দেখা হলে মনে হচ্ছে যে আচ্ছা তোমার নাম না অমুক, আপনি না অমুক, আপনি অমুক বাড়ি। তো অনেকে অবাক হয়ে গেছে, মানে ওইটা না অটো যদি কেমন ভাবে চলে আসে, অটো চলে আসে। এখন হয়তো আমি মনে করতে পারছি না, কিন্তু সামনে চলে আসলে দেখা যাচ্ছে যে আমার কাছে অটো নামটা মনে এসে যাচ্ছে, এবং এটা খুবই ভালো লাগার একটা বিষয়। অসংখ্য ধন্যবাদ। প্রফেসর, আপনি যেহেতু মানে আমি যখন প্রথম বিদেশ যাই আমার মনে হতো যে বাংলাদেশে যারা রাজনীতি করে এদের সবারই কিছুদিনের জন্য হলেও এই বিদেশের অবস্থা, কালচার এবং এখান থেকে অনেক কিছু জানার এবং শেখার আছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বাইরে থাকলে যেটা হয় দেশের প্রতি ভালোবাসাটা আমার কাছে মনে হয় যে অনেক গুণে বেড়ে যায়। আমি যখন 96-এ আমি দেশ ছাড়ছি, আমি যখন মস্কো গেছি, আমার কাছে বাংলাদেশে তখন গাড়ি ভাঙার কালচারটা ছিল খুব স্বাভাবিক, কিছু হইলেই গাড়ি ভাঙাও, এবং ইত্যাদিতেও দেখছি যে এটা নিয়ে একটা মজার একটা ফানি করা হয়েছে যে ভাঙ গাড়ি। তো এই যে একটা এবং আমি বাইরে যাওয়ার পরে আমার কাছে মনে হতো যে এরা কি বুঝে না, এরা কি পাগল, এত শিক্ষিত মানুষ, এত মানে ইয়াং, এদের তো সেন্স থাকা উচিত, এটা তো এদের নিজের দেশের সম্পত্তি নষ্ট করছে। তো এই সেন্সটা কিন্তু দেশে যখন থাকতাম তখন আমাদের মধ্যে ওইভাবে কাজ করতো না, হয়তো পরিবেশগত কারণে। এখন আপনি দীর্ঘ 15 বছর বিদেশে থাকলেন, প্রবাসের বিভিন্ন রাজনৈতিক কালচারে বড় হলেন, একটা সময় কাটালেন, এখানকার রাজনীতি দেখেছেন, এদেশের গণতন্ত্র চর্চা দেখেছেন, এদেশের অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে চলে সেটা দেখেছেন। আপনার বাংলাদেশে গিয়ে আসলে কি আপনার মনে হয়েছে যে এই যে ধারাটা আছে বাংলাদেশে, বা যে ধারাটা বিগত ফ্যাসিজমের সময় তৈরি হয়েছে, এই জায়গাগুলোর আসলে মূলত পরিবর্তন হওয়া দরকার কিনা? বিষয়টা হচ্ছে কি যে ওই যে আপনি প্রথম যে কথাটা বললেন, এটা আসলে অনেকটা হচ্ছে রেসপন্সিবিলিটি। তো বাংলাদেশে হচ্ছে যে কি যে একটা জিনিস দেখবেন যে তারাই গাড়ি ভাঙচুর বা ভাঙচুরের যারা রাজনীতি যারা করেছে বা ওই প্র্যাকটিসটা যারা করেছে, দেখবেন যে যার গাড়ি আছে সে কিন্তু কখনো একটা গাড়ির গ্লাস ভাঙবে না, কারণ জানে যে একটা গ্লাসের দাম কত, বা একটা গাড়ির গ্লাসের দেশের তো অপচয়। এখন বিষয়টা হচ্ছে যে কি যে এটা হচ্ছে যে আমাদের একটু মানে এই রাজনৈতিক কিছু কালচারগত কিছু আপনার বিষয় আছে। যেমন আপনার বিগত যে ফ্যাসিস্ট যে সরকার, হাসিনার যে সরকার ছিল, বা হাসিনার যে কথাবার্তা,
দেখবেন যে তার কথাবার্তার ভিতরে একটা উদ্ধত্তপূর্ণ আচরণ এবং মনে করেন ডেসপারেটনেস এবং কোনো কিছু না মানা, মানে আমি পাবো না দেখে যা কিছু আছে সব কিছু তছনছ করে দেবো, আমি কাউকে শান্তিতে থাকতে দেবো না, আমি কাউকে ভালোভাবে অ্যাডমিনিস্ট্রেশন চালাতে দেবো না। এই যে যে হাসিনার যে রাজনীতি বা আওয়ামী যে রাজনীতি, সেই রাজনীতিটা হচ্ছে যে বাংলাদেশে আমার মনে হয় যে পিছিয়ে যাওয়ার অনেকগুলো মনে করেন কারণের ভিতরে একটা। আর বিদেশে থাকার কথা যেটা বলছেন সেটা হচ্ছে যে কি যে বিদেশে এই যে পশ্চিমা কান্ট্রিগুলোতে থাকার কারণে আমাদের কিন্তু অটোমেটিক কিছু জিনিস আপনার অটো শিক্ষা হয়ে যায়। যেমন হচ্ছে যে ধরেন আপনার রেসপন্সিবিলিটি, হ্যাঁ, মানে দায়িত্বশীলতা এবং আপনার কি কি করণীয়, কি কি করবেন বা কি কি করা উচিত, কি কি করা উচিত না, এটা কিন্তু আপনার ভিতরে অটোমেটিকভাবে আপনার ভিতরে মনে করেন চলে আসে। এবং দেখবেন যে যে একজন মানুষকে রেসপেক্ট করা এবং একজন আরেকজনের প্রতি সম্মান যেটা দেখানোর যে প্রবণতাটা, সেটা কিন্তু এবং স্যাক্রিফাইস, এখানে কিন্তু এটা কিন্তু সবসময় আপনার কিন্তু চলমান। এখানে বাংলাদেশে কিন্তু যে কেউ যে কোনো কিছু খেয়ে কলার শুকলা বলেন, যে কোনো জিনিস বলেন, আপনি ফেলে দিতে পারেন, কিন্তু এখানে কিন্তু আপনি কখনো কিন্তু ফেলবেন না। এটি কিন্তু আমাদের মানে একটা অভ্যাস মনে করে নিয়ে হয়েছে। যে যেমন ধরেন বাংলাদেশে যেও আমি কিন্তু কোনো কিছু ফেলতে পারি না, কোথাও ওই হাতে রেখে দিচ্ছি যে কোথায় ফেলবো, কোথায় এই জায়গার ইয়াটা, এটা কিন্তু আপনার আমার কিন্তু এটা কিন্তু অভ্যাস হয়ে গেছে। মানে এটা এই যে দেশে থাকতে থাকতে আপনার কিন্তু একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। তারপর দেখেন হচ্ছে যে ডিপেন্ডেন্সি, এটা একটা বিষয়। এই বাইরে থাকলে হচ্ছে যে আপনার থেকে আরেকজনের প্রতি পরনির্ভরশীলতা যেটা, হ্যাঁ, সেটা কিন্তু অনেকটা কমে যায়। যেমন আপনি আপনার পানি খাবেন, আপনি কিন্তু গ্লাস জগ থেকে ঢেলে পানি খাচ্ছেন, এখানে আপনি আপনার নিজের কাজটা নিজে করছেন, আপনি আপনার প্লেট ধুচ্ছেন, ধুচ্ছেন, কিন্তু দেশে গেলে দেখেন আপনি ওটা কিন্তু করছেন না। হ্যাঁ, মানে ওই জায়গাটা আপনার একটা পরিবর্তন। তো নিজের কিছু করা বা নিজ থেকে কিছু মনে করেন এই সেলফ যেটা বলে সার্ভিস, যেটা এই জিনিসটা বাইরের থেকে মানে পশ্চিমা কান্ট্রি থেকে এসে এইটা কিন্তু মানুষকে কিন্তু শুধু এই কাজটা শেখায় না, মানুষকে কিন্তু আত্মবিশ্বাসীও কিন্তু করে তোলে, যেটা আপনার দেশে ওইভাবে আসলে মনে করেন আমরা যেটা করেছি, হ্যাঁ, সেটা কিন্তু নিজেই এখন দেখছি যে আসলে পরিবর্তনটা কোথায় কোথায় আপনার এটা মানে ইয়েটা হচ্ছে। আর বিষয়টা হচ্ছে যে শিক্ষা ক্ষেত্রে বলেন, যেহেতু আমি দেশে মনে করেন সে তার আমার তো ইউনিভার্সিটি গ্রাজুয়েট সে তো বাংলাদেশ থেকে করে এসেছিলাম, তো আমার বাচ্চার পড়াশোনা দেখে এবং এই দেশের চিকিৎসা ব্যবস্থা সব কিছু দেখে মানে এটা তো পার্থক্য তো এমনি অটোমেটিক বোঝা যায়। আপনার কি মনে হয় যে এই ধরনের এখানে যে ফ্যাসিলিটিগুলো আপনি বা আপনার সন্তানরা পাচ্ছে, দেশে যারা আছে তাদের জন্য এই ধরনের সম্ভাবনাগুলো তৈরি করা, দেশে ভবিষ্যৎ প্রজন্ম যারা আসতেছে, আপনার সন্তান তুল্য যারা আছে বাংলাদেশে এখন, তারা এই ধরনের একই রকম ফ্যাসিলিটি পাক, এটা এই ধরনের কোনো ড্রিম বা এই ধরনের কোনো ফ্যাসিনেশন আপনার আছে কিনা যে আগামীতে যদি আপনি বাংলাদেশে পলিটিক্যালি আপনি সেই ধরনের সুযোগ পান, তাহলে এই বিষয়গুলোকে বাংলাদেশে ইমপ্লিমেন্ট করার কোনো পরিকল্পনা বা চিন্তা আছে কিনা? দেখুন, বাংলাদেশে মানে কোনো কিছু করা অসম্ভব বলে কিছু নেই। হ্যাঁ, আপনাকে তো মানে প্রথমত যে আপনাকে তো পরিকল্পনা করতে হবে, আপনাকে তো ভাবতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, আপনি দেশের জন্য কাজ করবেন, দেশের মানুষের জন্য কাজ করবেন, আপনাকে তো অবশ্যই ওই দিকে চিন্তা করতে হবে। তো আমাদের দেখেন, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, উনিও তো প্রবাস জীবন করছেন সপরিবারে। তারপরে হচ্ছে যে আমাদের যেই 31 যে দফা, সেই দফার ভিতরে দেখেন যে যে এবং ওনার যে বক্তব্যগুলো যদি আপনারা যদি অবজার্ভ যদি করেন, তো দেখবেন যে এই প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার মানে আপনার আছে আমাদের দেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতির সাথে আপনার কিভাবে অ্যাডজাস্ট করে এই আগামী দিনে বাংলাদেশটাকে কিভাবে এগিয়ে নিয়ে যায়। যেমন স্বাস্থ্য খাতে আমরা কি করতে পারি, তারপরে আপনার শিক্ষা ব্যবস্থা কতটুকু
পরিবর্তন আনতে পারি, মানে কিভাবে করলে ডেভেলপ হবে, কারিগরি শিক্ষাকে কিভাবে আপনার ডেভেলপ করতে পারি, কৃষকদেরকে কিভাবে আপনার মানে মানে সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে কিভাবে আপনার তাদের জীবনযাত্রা উন্নত করতে পারি, তারপর যারা আনএমপ্লয়েড যারা আছে তাদেরকে কিভাবে এমপ্লয়মেন্টের ভিতরে নিয়ে আসতে পারি বেকারত্ব দূর করার জন্য। তারপর ধরেন আপনার যেই রেশনিং ব্যবস্থা, বয়স্ক ভাতা, দেখেন এইগুলো কিন্তু প্রত্যেকটার সাথে আপনার এই মানে এবং একটা জিনিস দেখবেন, খেয়াল করে দেখবেন যে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কতটা দূরদর্শী নেতা ছিলেন। দেখেন যে বাংলাদেশে উনি যখন ক্ষমতার যখন চলে আসেন তখন একজন ডাক্তার তৈরি করতে তো আপনার অনেক বছর লাগে, তাই না? 4 বছর 5 বছর লেগে যায়। তো উনি হঠাৎ করে কী করলেন, পল্লী চিকিৎসক, যে 6 মাসের একটা ট্রেনিং দিয়ে দ্রুত গ্রামে মনে করেন প্রাথমিক চিকিৎসার জন্য পল্লী চিকিৎসকদের এই যে ব্যবস্থাটা করেছিলেন। হ্যাঁ, একটা জিনিস দেখেন যে ওই সময় উনি এইটা চিন্তা করেছিলেন যে, এবং প্রতিটি থানায় স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন মনে করেন আপনার উদ্যোগ নিয়েছিলেন। তো দেখেন যে কত ওই সময় চিন্তা করেছিলেন। তো এখন আমাদের বর্তমান নেতৃত্ব, বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, উনি দেখেন যে বক্তব্যে বলেছেন যে ইংল্যান্ডের আলোকে, হ্যাঁ, যে আপনার চিকিৎসা ব্যবস্থাকে বাংলাদেশে কিভাবে সামঞ্জস্যপূর্ণভাবে করা যায়, এটাও মনে করেন চিন্তাভাবনার ভিতরে মনে করেন আছে। তারপর ধরেন হচ্ছে যে রেশনিং কার্ড, রেশনিং ব্যবস্থাটাকে কিভাবে মনে করেন করা যায়, মানে হচ্ছে যে কি যে আপনার প্রান্তিক যে জনগণ, সেই জনগণকে নিয়ে কতটুকু কাজ করা যায়, তা মানে সেটা নিয়ে কিভাবে মেইন স্ট্রিমের সাথে কানেক্টেড করা যায়। কারণ হচ্ছে যে প্রান্তিক জনগোষ্ঠীটাই হচ্ছে বাংলাদেশের মূল চালিকা শক্তি, তাই না? তো আর গ্রামেগঞ্জেই তো প্রান্তিক মানুষ আপনার বসবাস, তাদেরকে যখন আপনি এই অর্থনীতির চাকার ভিতরে আপনি যখন নিয়ে আসবেন, একটা সিস্টেমের ভিতরে নিয়ে আসবেন, তখন দেশ কিন্তু অনেক সামনের দিকে চলে যাবেন। তো আমাদের নেতা যেহেতু এইভাবে চিন্তা করছেন, তো আগামী দিনের যে বাংলাদেশ, আমাদের যে বাংলাদেশ যেটা হবে, সেই বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা অনেক দূর নিয়ে যেতে পারবো বলে। অসংখ্য ধন্যবাদ পারভেজ ভাই, অনেক কথা আপনার সাথে আসলে বলার আছে। আমরা জানি যে আপনি খুবই কাছে থেকে, আপনার নেতার কাছে থেকে, তার পাশে থেকে আপনি ইউকের এই 15 বছরের যে সময়টি আপনি অতিবাহিত করেছেন, খুব কাছে থেকে দেখেছেন, তাকে কাছে থেকে কাজ করার সুযোগ পেয়েছেন, তার চিন্তা চেতনাটাকে আপনি বোঝার চেষ্টা করতে পেরেছেন। আমরা এই সব বিষয় নিয়ে, এবং আমি জানি যে আপনি বাংলাদেশে না যেতে পারলেও দীর্ঘ 15 বছরে আপনি থেমে থাকেননি, বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়নমূলক কাজের সাথে সম্পৃক্ত থাকার চেষ্টা করেছেন। আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে, বাংলাদেশের ভবিষ্যৎ মানুষ নিয়ে আমরা আরও কথা বলবো। আমরা যাব একটা ছোট্ট বিরতিতে। সম্মানিত দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাব। আপনারা দেখছেন আগামীর বাংলাদেশ। আমরা কথা বলছি বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইউকে বিএনপি পারভেজ মল্লিকের সাথে। আমরা ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসবো এবং ওনার সাথে আমরা আরও জানার চেষ্টা করব ওনারা বাংলাদেশকে কিভাবে দেখতে চান। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন টিভি ওয়ানের সাথে। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, ছোট্ট একটি বিরতির পর আবারও আপনাদের সামনে ফিরে আসলাম আমাদের আগামীর বাংলাদেশ প্রোগ্রাম নিয়ে। আপনারা দেখছেন টিভি ওয়ান স্কাই 781। সেই সাথে আপনারা আমাদের প্রোগ্রাম দেখতে পাবেন টিভি ওয়ানের ফেসবুক এবং ইউটিউব সহ সকল সোশ্যাল মিডিয়ার পর্দায়। আপনারা যে কোনো সময় আমাদের প্রোগ্রাম দেখতে পারবেন, আমাদের প্রোগ্রাম পছন্দ করতে পারবেন, লাইক দিতে পারবেন এবং আমাদের সাথে যে কোনো বিষয়ে আপনার মতামত শেয়ার করতে পারবেন। আমরা পরবর্তী প্রোগ্রামগুলোতে আপনাদের এই পরামর্শগুলোকে নিয়ে নতুন কোনো মেহমানকে নিয়ে আবারও কথা বলবো। সম্মানিত দর্শক, আমরা ফিরে যাব আমাদের আজকের মেহমান পারভেজ মল্লিকের কাছে। পারভেজ ভাই, ছোট্ট একটি বিরতির পর আবার আমরা আসলাম। আপনার কাছে আমি জানতে চাচ্ছিলাম, আপনি যেহেতু বারবার রাজনৈতিক যে প্রেক্ষাপট এগুলো বলছেন, আমরা জানি যে আপনি ব্রিটেনে দীর্ঘ 15 বছর থাকার সময় আপনি আমাদের বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খুব কাছে থেকে কাজ করার সুযোগ পেয়েছেন। তার চিন্তা এবং তার ভাবনার আলোকে আপনি বাংলাদেশে, যদিও সে এখনও বাংলাদেশে যাননি, বাট বাংলাদেশে তার এই শূন্যতার কোনো আঁচ আপনি পেয়েছেন কিনা? ধন্যবাদ।
বিষয়টা হচ্ছে যে কি যে বাংলাদেশের জন্য বা বাংলাদেশকে নিয়ে ভাবা বা বাংলাদেশের যে মানচিত্র, মানে সব কিছুকে কেন্দ্র করে যদি আপনি যদি চিন্তা যদি করেন, তো পরিবার কেন্দ্রিকও যদি চিন্তা যদি করেন, তাহলে সব থেকে বড় অবদান বাংলাদেশের ক্ষেত্রে বড় অবদান হচ্ছে জিয়াউর রহমান, একজন জিয়াউর রহমানের পরিবার। দেখেন যে স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীনতা ঘোষণা করলেন কে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশের আধুনিক যে রাষ্ট্র ব্যবস্থা সেটার রূপকার জিয়াউর রহমান। 19 দফা উনি দিয়েছেন। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র কে প্রতিষ্ঠা করছে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। স্বৈরাচারকে হটিয়ে বাংলাদেশে গণতন্ত্রে উত্তরণ করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এবং বর্তমান যে ফ্যাসিবাদী যে আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন যেটা হয়েছে, সেই নেতৃত্বে পুরোধা নেতৃত্বে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তো আবার ধরেন আপনি যদি এইভাবে যদি চিন্তা করেন, এই দেশের জন্য সব থেকে মানে স্যাক্রিফাইস বলেন বা রিস্ক বলেন, সব থেকে মানে বেশি মানে বড় অবদান রেখেছে হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং জিয়াউর রহমানের পরিবার। 1/11-এর পরে দেখেন যে এই পরিবারকে ধ্বংস করার জন্য এমন কোনো পন্থা নেই যা মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার থেকে শুরু করে শেখ হাসিনা সরকার পর্যন্ত এমন কোনো কিছু নাই, পন্থা নাই যেগুলো অবলম্বন না করেছে। তারপরেও দেশপ্রেম, দেশের প্রতি তাদের যে কমিটমেন্ট, সব কিছু মিলে দেখেন ম্যাডাম যেইভাবে এটা ফেস করেছেন, তারপরে তারেক রহমান সহ তার পরিবার যেইভাবে আপনার ফেস করেছেন, সেটা তো বলা চলে যে এটার আসলে কোনো ব্যাখ্যা নেই। আপনি দেখেন কিছুদিন পূর্বে বিবিসি এক সাক্ষাৎকারে দেশটা তারেক রহমান সাহেব যেইভাবে ওনার উপর যে নির্যাতন এবং ওনার যে বক্তব্য, সেটা সারা বিশ্বের মানুষ শুনেছে যে কিভাবে একটি পরিবারকে ধ্বংস করার জন্য একটি পরিবারকে কিভাবে আপনার হেনস্থা করা হয়েছে। তো সেই ক্ষেত্রে বলবো যে ওনাদের যে দেশপ্রেম, তারেক রহমানের যে দেশপ্রেম, দেশের প্রতি যে মায়া, যে দেশের প্রতি যে ভালোবাসা, এটা আসলে বলার বা প্রমাণ করার আর কোনো মানে নাই, জায়গা নাই। আপনার উনি দীর্ঘদিন যাবৎ দেশান্তরী হয়ে আছেন, মানে বাইরে আছেন। এটা তো আর ওনার স্বইচ্ছায় হয়নি, ওনাকে বাধ্য করা হয়েছে, ওনাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। তো সামনে যেই সময় আসছে, আগামী দিনে যে নির্বাচন আসছে 2026 সালে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনের পূর্বেই উনি অচিরে দেশে যাবেন এবং দেশে যেয়ে উনি নির্বাচনেও অংশগ্রহণ করবেন এবং দলকে নেতৃত্ব দেবেন। ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ সরকার গঠন করবেন। সেই সরকারের প্রধানমন্ত্রী হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তো ওনাকে কাছে দেখার বা কাছ থেকে ওনাকে যে দেখা এবং ওনার যে দেশপ্রেম, সততা এবং রাজনৈতিক যে প্রজ্ঞা, সেটা তো আসলে আমাকে তো অভিভূত করেছে। এবং ইভেন কি যে কোনো লোক আমি বলবো, বা যে কোনো মানুষ যে কোনো পর্যায়ের হোক না কেন, ওনার সাথে যে 2 থেকে 5 মিনিট যে ওনার সাথে কথা বলবেন, তখনই ওনার দেশপ্রেম মনে করেন আপনার জানার এবং জ্ঞানের যে গভীরতা, এটা সম্বন্ধে আমি মনে করি সে বুঝতে পারবে এবং সে আজীবনের জন্য ওনার ভক্ত হয়ে যাবেন বলে আমি আশা করি। ওনাকে নিয়ে অনেক ধরনের আপনার মিথ আছে, আছে, কথাবার্তা মনে করেন চলে, কিন্তু ওনার মতো এত চমৎকার একজন মনে করেন মানুষ, মানে বলবো যে ওনার মতো এত চমৎকার একজন ব্যক্তিত্ব সম্পন্ন এবং নিরহংকারী এবং বন্ধুবাৎসল বলেন, তারপরে হচ্ছে যে নম্রতা, ভদ্রতা এবং মানুষকে মানে রেসপেক্ট করা যেই গুণাবলীগুলো আছে, সেটা সব কিছুই ওনার ভিতরে আপনি। অসংখ্য ধন্যবাদ। আপনি প্রফেসর আপনি বলছিলেন তার গুণাবলীর কথা। বাংলাদেশে আপনি যেহেতু একটা প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসেছেন, 13 গাদা অঞ্চলের সন্তান আপনি, এবং ওখানে আপনি আগামী
নির্বাচনের জন্য আপনি আপনার প্রস্তুতি নিচ্ছেন। আমরা জানি যে আপনি দীর্ঘদিন আপনার আত্মীয় স্বজন দেশে না যেতে পারলেও আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মাধ্যমে এলাকায় বিভিন্ন ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করেছেন। এখন আপনি তো সশরীরে সেখানে পৌঁছাতে পেরেছেন এবং সেখানকার বাস্তবতাও আপনি দেখে এসেছেন। আপনি কি সেই অবস্থা থেকে আপনি আগে না যেতে পেরে যেভাবে সহযোগিতা করতে পেরেছেন এবং যেখান থেকে যেভাবে তাদের উন্নয়নের শরিক থাকতে পেরেছেন, আপনি কি মনে করেন যে এখন আপনি সশরীরে যাওয়ার কারণে এটা একটা পার্থক্য তৈরি হয়েছে বা আপনি আরও ভালো কিছু দেয়ার বা সঠিক পরিকল্পনা প্রণয়ন করার ক্ষেত্রে এটা আপনাকে ভূমিকা রাখতে সহযোগিতা করছে? দেখুন, দূর থেকে মনে করেন আপনার এলাকার মানুষের সাথে থাকা আবার কাছে থাকা দুইটা দুই রকম এবং দুইটারই কিন্তু গুরুত্ব মানে কোনটার থেকে কোনো অংশ মনে করেন কম না। যখন আমি যেতে পারিনি তখন আমি অঞ্চলের মানুষের সাথে নেতাকর্মী যারা আছে তাদের পাশে থাকার চেষ্টা করেছি। তো একটা ক্ষুধা তো থেকে যায়, তাই না, যে সশরীরে উপস্থিতিটা একটা তো বিশাল একটা মনে করেন ব্যাপার। তো আমি পূর্বেও যেমন মনে করেন আগে মানে যখন আমি প্রবাস জীবন কাটিয়েছি তখন আমি মানুষের পাশে থাকার চেষ্টা করেছি, যখন যতটুকু প্রয়োজন সেটা আমার ফ্যামিলির সহযোগিতায় হোক বা বন্ধুবান্ধব বা আমার নেতাকর্মীর মাধ্যমে হোক, যে কোনোভাবে হোক আমি মনে করেন পাশে থাকার চেষ্টা করেছি। এখন তো নিজেই সরাসরি যেয়ে কাজ করছি। তো ভালো লাগার জায়গাটা হচ্ছে যে এই কারণে যে কাছাকাছি গেলে হয় কি, আপনি মানুষের যে মোটিভ, যেটা প্র্যাকটিক্যাল মোটিভ এবং মানুষ কিভাবে আপনাকে গ্রহণ করছে, এটা কিন্তু আপনি সরাসরি গেলে আপনি বুঝতে পারবেন। এবং আপনি যখন গ্রামের মানুষ অনেক সহজ সরল, অনেক ভালো কিন্তু, বুঝছেন, এবং মানে অনেকের ভাষা শুনে আপনার আমাদের আঞ্চলিক ভাষায় যদি বলি যে আপনি যদি আমার সাথে মেহমান হিসেবে যদি যান, মানে সে যেই টোনে কথা বলে আমার কাছে মনে হবে যে তার ভিতরে একটা আন্তরিকতার ছোঁয়া আমি কিন্তু টের পাই। কিন্তু আমার এলাকার বাইরে কেউ গেলে অনেকে মনে করে যে উনি জানি কেমনভাবে কথা বলছে। আমি বলি যে না, এটাই হচ্ছে ওনার ভালোবাসার বহিঃপ্রকাশ। আমাকে যেইভাবে উনি কথাটা বলছেন এটা হচ্ছে যে মানে যার যে আঞ্চলিক যে আপনার শব্দ চয়ন, সে কিন্তু সেই ভাষাতেই কথা বলে এবং সেইটা যদি আপনি যদি বুঝতে পারেন তখন কিন্তু আপনি তার কাছে চলে যাচ্ছেন। আর আপনি যদি এইটা যদি না যদি বোঝেন, হ্যাঁ, তো সেটা বুঝবেন না। মানে যেমন ধরেন আমি একজনকে চিনি জানি, তাকে আমি দেখে বললাম যে ধরেন সালাম দিচ্ছি, সে কিন্তু বসে আছে চুপচাপ। তা আমি ধরেন তাকে যদি বলছি যে কি ভাই নাম ধরে কেমন আছেন, ও তাহলে তুমি এখনো আমাকে চিনতে পারছো, তাহলে আমরা তো মনে করছি তুমি আমাকে ভুলেই গেছো, আমাকে মনে হয় চিনবা না। আমি যখন বলবো যে কেন, আপনাকে না চিনার তো কোনো কারণ নাই, হ্যাঁ, কারণ হ্যাঁ আমি গ্যাপ আছে কিন্তু আপনার চেহারা বা আপনাকে আমি কেন ভুলে যাব। যখন এই কথাটা বলছি তখন তার যেই হাসি এবং তার যেই, কারণ সে মনে করেছে যে আমি লন্ডনে থাকি, লন্ডন থেকে গেছি, আমি তাকে চিনবো কিনা বা ই করবো, মানে একটা ইসের একটা কমপ্লেক্সের থাকে। হ্যাঁ, তো যখন সে যে ভাষায় কথা বলছে, আপনি যদি তাকে যদি সেই ভাষাতে যদি আপনি কথা না বলেন, সে তো আপনাকে নিবে না। এখন আপনি বলছেন আপনার খাস আঞ্চলিক ভাষায় কথা বলছেন আর আপনি শুদ্ধ ভাষায় বলছেন, সে তো তখন আপনাকে ওইভাবে তো আন্তরিকভাবে নিবে, মানে সময় লাগবে, তার সময় লাগবে। আর যখনই আপনি তার পালসটা বুঝে যখন আপনি কথা যখন বলবেন, তখন তো সে মনে করবে যে আরে ওর পোশাক আশাক সে অনেক কিছুতে হয়তো কিছুটা চেঞ্জ হয়েছে, কিন্তু ও তো আমাদের আগের মতোই আছে। এক্স্যাক্টলি, তাই না? আমি ওই প্রসঙ্গে আসবো আবারও। আমি এটার জন্য আসলে জানতে চাচ্ছিলাম যে বিষয়টা, যে আপনি যেমন একটা গ্যাপ আপনি ফিল করছেন দেশে গিয়ে এবং আপনি এখান থেকে যেভাবে কাজ করেছেন নিজের এলাকাতে বা আপনি দেশের মানুষের জন্য, আপনি যাওয়ার পরে সেই কাজের ধরন, প্যাটার্ন এবং আপনার চিন্তার জায়গাগুলো অনেক ডেভেলপ হয়েছে অথবা এটার সাথে অ্যাকোমোডেট করে নিতে পারছেন। এবং এই বাস্তবতায় বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের ডিমান্ড, যে এত দীর্ঘ একটা পরিস্থিতির পরে, এত অত্যাচার নির্যাতনের পরে একটা দলের প্রধান হিসেবে তারেক রহমান যখন দেশে যাবেন, তখন এটা মানুষ আরও বেশি তাকে অ্যাকোমোডেট করে নিতে পারবে। কিন্তু যেটা মানুষ এখন ফিল করছে বা আপনি বিভিন্ন গণমাধ্যমগুলো দেখবেন এবং সবাই সব জায়গায় একটাই কথা, যে উনি কেন আসছেন না। যদিও উনি ওনার সম্প্রতি বিবিসির সাক্ষাৎকারে কিছুটা হলেও বিষয়টা তুলে ধরেছেন,
কিন্তু একটা জিনিস মানুষ, আমরা যারা সাংবাদিকতা করি অথবা সাধারণ মানুষের সাথে মিশি, আমরা মানুষের যেই কাছ থেকে যেই ইয়েটা পাই, তাদের যে ফিলিংসটা আমরা জানতে পারি বা তাদের যে অভিপ্রায় আমরা বুঝতে পারি, সেখানে দেখা যাচ্ছে যে মানুষ তার এই সাক্ষাৎকারের পরে একটা অবজারভেশন মানুষের কাছ থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে উনি যেই টোনে কথা বলেন, উনি বাংলাদেশকে যেভাবে দেখেন, বাংলাদেশ নিয়ে ওনার যে চিন্তার জায়গাটা, এবং উনি যেভাবে সকলকে একসাথে নিয়ে কাজ করার একটা অবস্থা, কিন্তু উনি না থাকার কারণেই এটা হচ্ছে নাকি উনি দূরে থাকার কারণে এমন হচ্ছে যে ওনার দলেরই নেতৃবৃন্দের কথার সাথে ওনার কথা বা ওনার যে চিন্তার জায়গাটার কোনো মিল বাংলাদেশের মানুষ দেখছে না, বা যারা ওনাদেরকে অবজার্ভ করে বা যারা আমাদের বাংলাদেশের রাজনীতিবিদ এবং বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে এদিকে খেয়াল রাখে, তারা এই জায়গাতে একটা বড় গ্যাপ পাচ্ছে। তো এটা কি আপনি মনে করেন যে ওনার এই বাইরে থাকার কারণে এটা হচ্ছে, নাকি উনি কাছে গেলে এই পরিস্থিতির পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে? সুন্দর একটা কোশ্চেন করেছেন। তো আমি প্রথমে যেটা বলবো যে ওই যেটা আপনি একটা জিনিস বলেছেন যে দীর্ঘদিন বাইরে থাকার কারণে যে একটা গ্যাপ আমার ভিতরে পরিলক্ষিত হচ্ছে, আসলে এটা গ্যাপ না। আমি মনে করি যে একটা ট্রানজ্যাকশনাল একটা টাইম আপনার অন্য জায়গা থাকায়, এখানে কিন্তু আপনার অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে, যেটা মনে করেন আপনার বাইরে থাকলে হয় কি যে আপনার এইখানেও আপনি কিছু তো শিখতে পারছেন, অনেক কিছু আপনার মনের অজান্তেই আপনার কিন্তু অনেক ডেভেলপ হয়েছে। তো সেই জিনিসগুলো আপনার ফুলফিল করা কিন্তু কোনো বিষয় না, হ্যাঁ, যদি আপনি পালসটা যদি ধরতে পারেন। আর বিষয়টা হচ্ছে যে আমার নেতা সম্পর্কে যেটা বললেন, তারেক রহমান সাহেবকে নিয়ে যেটা বললেন, যে ওনার হচ্ছে যে কি দেখেন, ওনার হচ্ছে বাংলাদেশে আকাশচুম্বী একটি জনপ্রিয়তা, এবং শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে সারা বাংলাদেশের মানুষের ডিমান্ড হচ্ছে ওনার প্রতি, মানে ওনাকে নিয়েই কিন্তু এখন বাংলাদেশ সমস্ত যা কিছু হোক না কেন, সেটা ওনার পক্ষের যে লোক যারা আছে, যারা দল যারা করে, তারাও যেমন এক বাক্যে স্বীকার করে, ওনার বিরুদ্ধে যারা আছে তারাও কিন্তু এক বাক্যে স্বীকার করবে যে বাংলাদেশের একমাত্র অপশন, মানে ফার্স্ট অপশন বলেন তারেক রহমান, দ্বিতীয় অপশন বলেন তারেক রহমান, থার্ড অপশনও যদি বলেন তারেক রহমান। কারণ তারেক রহমানের বাইরে আপাতত কিন্তু কোনো অপশন নেই বলতে হচ্ছে যে কি, যে এরকম গণভিত্তিক মানে নেতা আপনি বাংলাদেশের দ্বিতীয়টি আর দেখান তো ভাই, যে আপনি কাউকে। কারণ হচ্ছে যে কি, যে উনি তো আর একদিনে এই অবস্থানে আসেননি, উনি তো দীর্ঘদিন রাজনীতি চর্চা করে অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আপনি এখানে আসছেন। যে নির্বাসিত জীবনের আগেও তো উনি রাজনীতির সাথে সক্রিয় ছিলেন। তারপরে এই যে দেখেন যে এখনও উনি 24 ঘন্টার ভিতরে 18 ঘন্টা আপনার বাংলাদেশের মানুষের সাথে উনি কানেক্টেড থাকেন, এবং উনি ফিজিক্যালি আপনার লন্ডনে আছেন, অবস্থান করছেন, কিন্তু ওনার মানে আত্মা মন সব কিছুতে বাংলাদেশে এবং বাংলাদেশকে ঘিরে। এবং দেখা যাচ্ছে যে বাংলাদেশের এমন কোনো অঞ্চল নেই যেখানে আপনি অনলাইনের মাধ্যমে উনি উপস্থিত হচ্ছেন না, উনি সব কিছু শুনছেন, দেখছেন এবং সমাধান করছেন। হ্যাঁ, ফিজিক্যালি অনুপস্থিতিটা তো ওনাকেও পীড়া দেয়, উনি যে যেতে চান না তা তো না, উনি যাবে, ওনার তো সব কিছুর একটা সুইটেবল মানে টাইম ফ্রেম আছে, তাই না? যে আমি জানি যে মানে কখন যেতে হবে, কখন কি করতে হবে। তো উনি যেহেতু নেতা, তাই না, এবং বাংলাদেশকে উনি লিড দিচ্ছেন বা দেবেন, সামনে তো এখনও দিচ্ছেন, এখন তো দলকে নেতৃত্ব দিচ্ছেন, সামনে দেশকে নেতৃত্ব দেবেন আল্লাহ চাহে তো। আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে ভোটের মাধ্যমে জয়লাভ করে উনি ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হবেন, তাহলে উনি তো দেশের নেতৃত্ব দেবেন। তো সেই প্রিপারেশন তো ওনার আছে, এবং উনি যে দেশে যেতে চান এবং উনি যে একজন খাঁটি দেশপ্রেমিক, এটা তো বহুতভাবেই মনে করেন আপনার প্রমাণিত এবং সত্য। এবং দেখেন যে মানুষের যে এক্সপেকটেশন, একটা মানুষের হয় কি যে উনি যেহেতু ওনার কোনো বিকল্প যেহেতু নাই, ওনার প্রতি এক্সপেকটেশন মানুষের হচ্ছে আকাশচুম্বী। যারা দেখবেন যে কোনো জায়গায় আপনি যাবেন, যে যদি ধরেন আমরা দেশে গেলে ওই একটা প্রথমেই ও আপনি ইংল্যান্ড থেকে এসছেন, আচ্ছা নেতা কবে আসবেন, আপনার নেতা আসছেন না কেন, মানে সবার একটা ওনাকে কেন্দ্র করেই কিন্তু একটা
মানে সবসময় মানুষের ভিতরে, এটা কারণ তো এটা হচ্ছে অবশ্যই স্বাভাবিক। না, এটা তো অবশ্যই আছে। আমি ধরেন দেশে এই দীর্ঘ এই সময়ের মধ্যে অনেকবার যাওয়া হয়েছে। আমি যে জিনিসটা, ওনার দেশে যাওয়াটা কিন্তু মূল ইয়ে না, যদিও মানুষ আপনাকে কোশ্চেন করে বা সবাইকেই আমরা যারা লন্ডন থেকে যাই জিজ্ঞেস করে যে উনি আসবেন কবে, বা বিষয়টা কিন্তু এখানেই সীমাবদ্ধ না। মূল জায়গাটা যেটা মানুষের সবচেয়ে বেশি মানে একটা গ্যাপ মানুষ ফিল করছে, সেটা হচ্ছে যে মানুষ যখন খালেদা জিয়ার বক্তব্য শুনছেন, মানুষ যখন তারেক রহমানের বক্তব্য শুনছেন, তারা ইন্সপায়ার হচ্ছেন, তারা মনে করছেন যে হ্যাঁ একটা পজিটিভ বাংলাদেশ তারা দেখতে পাচ্ছেন। এবং এই ফ্যাসিজমের পতনের পরে তাদের দুজনের বক্তব্য এত পজিটিভ এবং সেখানে কোনো দ্বিধা বিভক্তি নাই। সে কোন রাজনৈতিক দল থেকে আসলো, সে ইসলামিক, নন ইসলামিক, কমিউনিজম, নন কমিউনিজম, ডাজন্ট ম্যাটার, সে সবাইকে তাদের দুজনের বক্তব্যের মধ্যে একটা কম্বিনেশনের একটা ছায়া আছে। কিন্তু বাংলাদেশে যারা রিপ্রেজেন্ট করছেন ওনার হয়ে, ওনার দলের যারা প্রতিনিধিত্ব করছেন, তাদের প্রত্যেকটা বক্তৃতা বিবৃতির সময়ই দেখা যাচ্ছে কোনো না কোনো একটা দলকে গুঁতা দেওয়া অথবা সমালোচনা করা, মানে একটা ডিভাইডেশন তৈরি করার একটা প্রক্রিয়া, যেটা মানুষ এখন আর আশা করে না। এখন আশা করে একটা বাংলাদেশ, কারণ ফ্যাসিজম চলে গেছে মানেই একটা বাংলাদেশ, এখানে আর ডিভাইডেশনের সুযোগ নাই। এবং ওনাদের দুইজনের বক্তব্য থেকেই মানুষ ওইটাও ফিল করতেছে। কিন্তু ওনার যে নেতৃত্ব বাংলাদেশে আছে বা যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদের কাছ থেকে ওই রিফ্লেকশন না পাওয়ার কারণেই মানুষের কিন্তু এই কোশ্চেনটা বারবার বেশি করে আসছে যে কেন উনি আসছেন না, কেন উনি দূরে। আমি এখানে আপনার কথার কিছু অংশ আমি একটু ডিফার করব, এই কারণে যে ফ্যাসিজম আপনার চলে গেছে, সবাই আসলে এক হবে বিষয়টা এরকম না। এখানে অনেকগুলো ভিন্ন মতের বা সমমনা দল মনে করেন আপনার আছে, যারা আপনার এই হাসিনা বিরোধী আন্দোলনে মনে করেন ছিল, কিন্তু ভিন্ন ভিন্ন দল আছে, ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্ম থেকে ধরেন, কিন্তু দেশ গঠনের জন্য তো সবাইকে একসাথে হওয়ার। এখন বিষয়টা হয়ে গেছে কি যে আপনি তো বললেন যে ম্যাডাম যখন বক্তব্য দেন বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যখন বক্তব্য দেন, তো ওনারা কিন্তু বক্তৃতায় সবসময় ইনক্লুসিভ কথা বলেন এবং দেশের কথা বলেন, দেশকে নিয়ে ভাবেন। এবং একটা জিনিস হচ্ছে কি, দেখবেন যে প্রকৃত দেশপ্রেমিকরাই দায়িত্বশীলতার পরিচয় দেয়। তো আমাদের নেতা এবং নেত্রী যেহেতু দেশপ্রেমিক এবং দায়িত্বশীলতার পরিচয় দেয়, কিন্তু অপর যেই ছোট ছোট যেই দলগুলো যারা আছে, তারা কি দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে? তারা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কি নিজেদেরকে জাহির করার জন্য বা নিজেদেরকে গুরুত্বপূর্ণ করার জন্য দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক ধরনের অ্যাটাক করছে। একটা জিনিস ভুলে গেলে চলবে না যে শেখ হাসিনা চলে যাওয়ার পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার গঠিত হয়েছে। এই সরকারে কিন্তু বিএনপির কোনো নেতারা নাই, কিন্তু বা বিএনপির সমর্থক গোষ্ঠী এখানে নেই। কিন্তু দেখবেন যে কোনো একটা ঘটনা ঘটলে কিছু মনে করেন স্বার্থান্বেষী মহল, কিছু ছোট ছোট দল, এরা কি করে বিএনপিকে বিএনপিকে নিয়ে কথা বলে। আমার কথা হচ্ছে ঠিক আছে, বিএনপি ঠিক আছে। এখন মনে করেন একজন যদি অপরাধ করে, তাহলে বিচার আপনি কার কাছে যাবেন? বিচার তো ডক্টর ইউনূসের কাছে যাবেন, বিচার তো তারেক রহমান বা বেগম খালেদা জিয়ার কাছে যাবেন না। আপনার কেউ যদি অন্যায় করে, তাহলে আপনি তাকে সরকারের যে পুলিশ বাহিনী আছে তারা কেন অ্যারেস্ট করে না? তারা কেন আপনার পদক্ষেপ দেয় না? এখন বিষয়টা হচ্ছে কি, এক্সপেকটেশন, যখন কোনো একটা ঘটনা ঘটে, সেটা নেগেটিভ সাইডটা আমি দেখছি যে বিএনপির পরে চাপাই দেওয়ার একটা গোষ্ঠী। মূল বিষয়টা যেটা হচ্ছে যে মানুষের আশা, তো মানুষ তো আশা করে এবং আশা নিয়েই মানুষ বেঁচে থাকে। 17 বছরের ধরে মানুষ নির্যাতিত হয়েছে, কিন্তু তাদের কিন্তু আশাটা রয়ে গেছে যে একটা সময় এই পরিস্থিতি পরিবর্তন হবে, কেউ একজন আসবে। আশা তো আমরাও করি, যে আমরা তো আশা করি, আমাদের নেতা তো এই কারণে বলে যে আমরা আশা করছি কি, যে বাংলাদেশে গণতন্ত্রে ফিরে আসুক। গণতন্ত্র ফিরে আসার একমাত্র মাধ্যম হচ্ছে ভোট, নির্বাচন। তো সেই নির্বাচনের জন্যই তো আমরা কথা বলছি। যখন আপনার জনগণের সরকার যখন আসবে, তখন আপনার জবাবদিহিতার বিষয়টা চলে আসবে, তাই না? আর যখনই মনে করেন আপনি গণতান্ত্রিক পদ্ধতিতে যখন আপনি ক্ষমতাসীন যখন হবেন, তখন আপনার জবাবদিহির বিষয়টাও কিন্তু তো সেখানে চলে আসবে। তো যার কারণে হয়েছে কি, যে আপনারা ভোটের দিকে যাবেন না, নির্বাচনের দিকে যাবেন না, কিন্তু বৃহত্তর দল বা বৃহত্তর শক্তি হিসেবে তাকে নিয়ে আপনি সমালোচনা করবেন। এটা কোন ধরনের রাজনীতি, তাই না? তা বিষয়টা হচ্ছে যে কি, যে আপনাকে আগে তো গণতন্ত্রের দিকে আগে মনে করেন আপনার যেতে হবে। এখানে দেখা যাচ্ছে যে কি, যে কিছু কিছু মানুষ আছে যে
যে যে কোনো জিনিসের হচ্ছে নেগেটিভটাকেই মনে করেন বেছে নিতে চায়। তাহলে হয় কি যে আপনার দেখা যাচ্ছে যে কিছু কিছু ব্যক্তি আছে দেখবেন যে টক শো বা বিভিন্ন জায়গায় খুব সুন্দর সুন্দর যুক্তি দিয়ে কথা বলে, কথা বলার বাইরে যত সহজ, কিন্তু মানুষকে কনভিন্স করা এত সহজ না। বাংলাদেশের মানুষ কিন্তু বোকা না। তো কিছু মানুষ আছে এমন এমনভাবে কথা বলে যে যার যেটা বলা উচিত না, যার বলার যোগ্যতাও নেই, সেও দেখি বড় বড় কথা বলে। তা এখন গণতান্ত্রিক দেশ, গণতন্ত্র, আপনার কথা বলার সবার মনে করেন অধিকার আছে, যে কেউ যে কাউকে মনে করেন বলতে পারে। কিন্তু বিষয়টা হচ্ছে কি, সবার কথা বলার একটু সীমাবদ্ধতা থাকা উচিত, যে আমি যেটুকু মিন করব সেটুকু বলবো, যে কিন্তু আমি যেটা পারবো না, আমার যেটা সীমার বাইরে, সেই সীমার বাইরে আমরা না যাওয়ার চেষ্টা করব। তাহলে না আপনার গণতন্ত্রের চর্চা। সমালোচনা করা ভালো, কিন্তু সমালোচনা করা অবশ্যই মনে করেন ভালো, কারণ রাজনীতিতে গণতন্ত্র হচ্ছে সমালোচনা একটা বড় অস্ত্র। এই কারণে যে আপনি যদি আমার সমালোচনা যদি না করেন, তাহলে তো আমিও স্বৈরাচার হয়ে যেতে পারি, আমিও একপক্ষীয় হয়ে যেতে পারি। তা যদি এই জন্য সমালোচনাটা অ্যাকসেপ্টেবল, কিন্তু সমালোচনাটা যদি হয় ব্যক্তিগত আক্রোশ, ব্যক্তিগত আক্রমণ, মানে আরেকজনকে হেয় করে নিজেকে জাহির করার প্রবণতা, এটা অবশ্যই নিন্দনীয়। অবশ্যই, এবং এটা অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় প্রায় শেষের দিকে। আমি আপনার কাছ থেকে শেষ 1 মিনিটে জানতে চাবো, আপনি যেহেতু আপনার নিজ অঞ্চল খুলনা 4-13খাদা অঞ্চলের আপনি প্রতিনিধিত্ব করার জন্য কাজ করছেন, দীর্ঘদিন রাজনীতির সাথে ছিলেন, আপনি সংক্ষেপে 13খাদার মানুষের জন্য বা আপনার 4 আসনের মানুষের জন্য আপনি কি বলতে চান, আপনার উদ্দেশ্য, এবং আপনি কিভাবে আগামীর আপনার অঞ্চলটাকে আপনি দেখতে চান? আসলে কি বলবো, যে আমার খুলনার যে মানুষ, আমার খুলনা 4-এর 13খাদা রূপসা দিঘলের যারা মানুষ, আসলে অত্যন্ত ভালো, বন্ধুবাৎসল এবং মানে ওয়েলকামিং, এবং তারা প্রচণ্ড মিশুক, সহজ সরল। কিন্তু আবার কিছু কিছু দিকে আবার হচ্ছে যে একটু বলা চলে যে তারা একটু অল্পতে একটু রেগে যায়, অল্পতেই মনে করেন ইমোশনাল হয়ে যায়, যেটা আমি খুব কাছ থেকে খুব ভালোভাবে উপলব্ধি করতে পারি আর কি। তো আমার এই সহজ সরল এবং ভালো মানুষদের জন্য আসলে আমি কিছু করতে চাই, এই তাদের পাশে থাকতে চাই। এবং আমাদের অঞ্চলে দারিদ্রতা, বেকারত্ব, তারপর হচ্ছে যে আপনার যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতা এবং কৃষিক্ষেত্রে একটু অনগ্রসর, যদি আরেকটু আধুনিকায়ন আমরা যদি করতে পারি, যোগাযোগ ব্যবস্থা যদি উন্নত করতে পারি, তারপরে হচ্ছে যে শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে নারী শিক্ষাটাকে যদি আপনার একটু আগায় নিয়ে যেতে পারি, এবং ক্ষুদ্র শিল্পের মাধ্যমে যদি আপনার কর্মসংস্থান, যদি ঘরে ঘরে যদি আমরা যদি কর্মসংস্থানের যদি আপনার যদি ব্যবস্থা যদি করতে পারি, তাহলে আমার অঞ্চলের যারা মানুষ, এরা কিন্তু বাইরে যেতে চায় না, তারা এলাকায় থাকতে চায়। তো এই ব্যবস্থাটা যদি আমরা যদি করতে পারি, তাহলে আমার মনে হয় না যে আমার এলাকার মানুষ মানে অখুশি হবে, বরঞ্চ তারা সাদরে মানে গ্রহণ করবে। আর তাদের যে চাহিদা, এই চাহিদা পূরণ করা আমার ইনশাল্লাহ আগামী দিনের যে ভোট হবে, যে নির্বাচন হবে, সেই নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করবে, এবং সেই সরকারের প্রধান হবেন আমার নেতা, আমার প্রিয় ব্যক্তিত্ব, দেশনায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী যখন হবেন, তখন ইনশাল্লাহ আমার অঞ্চলের মানুষের যে ভাগ্যের যে চাকা এবং ভাগ্যের যে উন্নতি এবং এলাকার যে উন্নয়নের যে চাকা, সেটা অতি দ্রুত মনে করেন আপনার ঘুরে যাবে বলে আশা করছি। এবং একই সাথে আমি বলবো যে আপনারা, আমি দেশে যাওয়ার পরে আপনারা আমার প্রতি সাধারণ মানুষ যেই ভালোবাসা দেখিয়েছেন, সেটা সত্যি অভূতপূর্ব। আমি এতটা আশা করি যে আমি যতটা পেয়েছি। তো জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত যতদিন বেঁচে থাকবো, ততদিন আমি আমার অঞ্চলের মানুষের জন্য মানে পাশে থাকার কতটুকু পারবো জানি না, কিন্তু আমার চেষ্টার কোনো ত্রুটি হবে না ইনশাল্লাহ। আমি আপনাদের পাশে যেমন আগেও যেমন ছিলাম, সেই জন্মলগ্ন থেকে বুঝতে যখন থেকে শিখেছি তখন থেকে যেমন ছিলাম, এখনও আছি, ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবো। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন। আমাদের যেই অঞ্চল, এই অঞ্চলটা আসলেই মানে মানে স্বপ্নের মতো একটি মানে অঞ্চল তৈরি করার মতো মানে জায়গা, যেটাতে আমরা আগামী দিনের যে বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণে
আমরা ভূমিকা রাখতে পারবো। আমার নেতার জন্য আপনারা সবাই দোয়া করবেন। অচিরেই আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে ফিরবেন এবং আমরা আশা করছি বাংলাদেশে যে নতুন যেই শুভ মানে নতুন যে দিগন্ত যে উন্মোচিত হবে, সেই নতুন যেই বাংলাদেশ বিনির্মাণের যেই ভূমিকা, সেই ভূমিকায় আমরা সকলে অংশীদার হয়ে আমার নেতাকে ইনশাল্লাহ সাধুবাদ জানাবো এবং অসংখ্য ধন্যবাদ পারভেজ ভাই, এগিয়ে নিয়ে যাবো। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আসার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা প্রোগ্রাম শেষে চলে এসেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং সম্মানিত দর্শক, আপনারা দেখছিলেন, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি এই এত সুন্দরভাবে মানে আমাকে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আপনাকে মুজাহিদ ভাই অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার টিভি অন সহ আপনার সামনে পিছনে যারা কলাকৌশলী যারা আছেন এবং দর্শক শ্রোতা যারা আমার বক্তব্য যারা শুনছেন, সকলকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমার দলের পক্ষ থেকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনারা দেখছিলেন আগামীর বাংলাদেশ। আমাদের সাথে ছিলেন পারভেজ মল্লিক। বাংলাদেশ নিয়ে আমরা তার সাথে দীর্ঘক্ষণ আলোচনার সুযোগ পেলাম। ভবিষ্যতে আরও আলোচনা করব, আরও নতুন নতুন গেস্ট নিয়ে আপনাদের সামনে আসব। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন টিভি ওয়ান। টিভি ওয়ানের সোশ্যাল মিডিয়া পেজে চোখ রাখুন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে আগামী প্রোগ্রামে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।